ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। আজকে আমরা পড়ব ক্লাস 9-এর পদার্থের গঠন ধর্ম চ্যাপ্টারের একটা খুব সহজ, ছোট এবং ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো সাইফন ক্রিয়া এবং তার ব্যবহারিক প্রয়োগ নিয়ে। অ্যাকচুয়ালি সাইফন ব্যাপারটা কি, আমি তার বাস্তব উদাহরণ বলছি। আশা করি তোমরা কেউ কেউ সেই বাস্তব উদাহরণ দেখেছো আমারই মতন। অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম, মানে ক্লাস 5 বা ক্লাস 6-এ পড়তাম, সেই সময় আমি গিয়েছিলাম আমার বাবা বা আমার কাকার সঙ্গে। আমি গিয়েছিলাম হচ্ছে রেশন দোকানে। মানে রেশন দোকান বলতে কী বোঝায় দেখবে, লেখা থাকে ন্যায্য মূল্যের দোকান। অ্যাকচুয়ালি ন্যায্য মূল্যের দোকান যে কেন লেখা থাকে তার কারণ আমি আজ পর্যন্ত জানি না। ন্যায্য মূল্যের দোকান এই ওয়ার্ড লেখা থাকে কেন, যাই হোক রেশন দোকান, হ্যাঁ রেশন দোকানে গেছিলাম। এবার ওখানে আমি দেখেছিলাম যে ব্যক্তি রেশন দেয়, মানে কেরোসিন তেল দেয় মেনলি রেশনে। তো আমি দেখেছিলাম যে ড্রামে কেরোসিন তেল আছে সেই ড্রামকে না খানিকটা উপরে রেখেছিল এবং একটা পাইপকে ওই ড্রাম থেকে নিয়ে একটা নিচু স্থানে একটা টিনের মধ্যে সেই পাইপকে ঢুকানো ছিল। এবং আমি দেখলাম যে একজন ব্যক্তি সেই পাইপকে মুখ দিয়ে টানলো, মুখ দিয়ে টানার পর যেই ওই নিচে থাকা ওই টিনের বাক্সের মধ্যে যেই পাইপটা ডুবালো, আমি দেখলাম যে অটোমেটিক্যালি সেই উঁচু স্থানে থাকা সেই তেলের ড্রাম থেকে নিচু স্থানে থাকা সেই টিনের বাক্সের মধ্যে কেরোসিন তেল অটোমেটিক্যালি চলে আসছে। কোনো যন্ত্র নাই, কোনো মোটর নাই। যেমন তোমরা দেখবে তোমাদের বাড়িতে জল তোলার জন্য, মানে তোমাদের ওই যে ছাদে থাকে ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কিতে জল তোলার জন্য আমরা মোটর ইউজ করি, কিন্তু এখানে কোনো মোটর নাই। এখানে মেন যে প্রসিডিওরটা কি, আমরা যে পাত্র থেকে তরলকে স্থানান্তরিত করব সেই পাত্রকে কিছুটা উঁচু স্থানে রাখা হয় এবং যে পাত্রে করব তাকে কিছুটা নিচু স্থানে রাখা হয় এবং এই মুখ দিয়ে টানলেই অটোমেটিক্যালি তরলটা নিচু স্থানে চলে আসে। অ্যাকচুয়ালি এটা আমিও দেখেছিলাম, আশা করি তোমাদের মধ্যেও কেউ কেউ এটাকে দেখেছো। কিন্তু আজকে তোমরা পড়বে যে অ্যাকচুয়ালি এটার আসল কারণ কি। এর আসল কারণ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। আমাদের এই বায়ুমণ্ডলীয় চাপের জন্যই এই ঘটনা ঘটছে। আর অ্যাকচুয়ালি আমরা পড়ছি ফিজিক্যাল সায়েন্স পড়া মানে প্রকৃতিকে অধ্যয়ন করা। প্রকৃতি আমাদের যা যা জিনিস দেখিয়েছে আমরা তাদেরকে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করছি। এমন না যে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা থাকার জন্যই ওই ড্রামটা ওভাবে কাজ করছে না। অ্যাকচুয়ালি ওই ড্রাম থেকে ওভাবে তরল স্থানান্তরিত হয়, বাট কেন হয় তার কারণটা আমরা পড়ছি এই ফিজিক্যাল সায়েন্সের আন্ডারে। ফিজিক্যাল সায়েন্স না থাকলেও ওই নল, ওই পাইপে ওই কেরোসিন ওভাবেই কাজ করতো। এমন না যে ফিজিক্যাল সায়েন্স মানে সাবজেক্টের জন্যই যে ওইটা কাজ করেছে। ওই যে জিনিসটা বলছে, ওই জিনিসটা ওটাকে আমরা কী বলি, সাইফন। অ্যাকচুয়ালি ওই যে ক্রিয়াটা, ওই যে প্রসেসটা, ওকে আমরা কী বলি, সাইফন ক্রিয়া। অ্যাকচুয়ালি আমরা সাইফন সম্বন্ধেই আমরা জানবো এবং এটা এটা হচ্ছে ন্যাচারাল একটা জিনিস এবং যার ব্যাখ্যা তোমরা আজকে পড়বে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি সাইফন ক্রিয়া আমরা কাকে বলি? সাইফন কি? যে সাইফন হলো একটি যন্ত্র, হ্যাঁ, যার সাহায্যে স্থির অবস্থায় থাকা একটি পাত্রের তরলকে বায়ুমণ্ডলের চাপের সাহায্যে, এটাই মেন ইম্পর্টেন্ট, কার সাহায্যে? বায়ুমণ্ডলের চাপের সাহায্যে অন্য একটি অপেক্ষাকৃত নিচু জায়গায় রাখা পাত্রে স্থানান্তরিত করা হয় এবং এই প্রক্রিয়াকে কি বলা হয় সাইফন ক্রিয়া। বললাম না যে দেখবে যে অপেক্ষাকৃত উঁচু একটি পাত্র আছে, মানে উঁচু জায়গায় রাখার পাত্র আছে যেখানে কোনো তরল বা কোনো তেল ভরা আছে এবং সেই তরলকে স্থানান্তরিত করার জন্য একটা পাইপের সাহায্যে এবং সেখানে বায়ুমণ্ডল চাপকে কাজে লাগিয়ে আমরা নিচু স্থানে রাখা পাত্রকেই, মানে পাত্রের মধ্যে সেই তরলকে আমরা স্থানান্তরিত করি। এই যে প্রক্রিয়া তাকে আমরা কি বলি, যে সাইফন ক্রিয়া হলো। এই যে দেখো, এটা আছে উঁচু স্থানে রাখা একটি পাত্র, এর মধ্যে তরল আছে। এবার এই তরলকে আমি অটোমেটিক্যালি এখান থেকে আমি এখানে স্থানান্তরিত করব কোনো যন্ত্র সাহায্য ছাড়া। সেটা করি কি করে? সেই জন্য আমরা একটা ইউ শেপের একটা নল নিই, একটা আছে নল নিই, এই নল আছে। এবার এই নলকে এর মধ্যে প্রবেশ করাই।
এই আছে, এটা একটা নল, এই একটা নল হলো। মানে এখান থেকে এখানে আমি স্থানান্তরিত করব। যে তরলকে করব তাকে খানিকটা রাখি উপরে, আর যেখানে করব তাকে রাখি নিচে, তার কারণও বুঝতে পারবে। এবার এখানে কিছু পয়েন্ট ধরো যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হলো আমাদের সি পয়েন্ট, এটা হলো আমাদের ডি পয়েন্ট হলো। এবার ধরো যে আমরা প্রথমে কি করি, প্রথমে যে এমন এই খালি নলকেই ডুবিয়ে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু তরল মানে জল বা কোনো লিকুইড যাবে না। কি করতে হয়, দুটা প্রসেস যেটা আমি দেখেছি, যে ওই নলকে ডুবিয়ে দিয়ে এই নল দিয়ে যদি আমি মুখ দিয়ে টানি, তাহলে মুখ দিয়ে টানলে কী হবে, প্রথমে এই নলটা আগে তরল দিয়ে কী হবে, ভরাট হবে, তাই না? কি করি, যে আগে মুখ দিয়ে টানি, এই মুখ দিয়ে টানার পর তারপর ছাড়ি। তাহলে মুখ দিয়ে টানলে কী হবে, আগে নলটা সম্পূর্ণ ভরাট হবে, তাহলে ভরাট হওয়ার পর তারপর এখান থেকে এখানে তরলটা স্থানান্তরিত হবে। এটা করতে পারো। আর না হলে আরেকটা আছে প্রসেস, যে এই তাহলে তোমার মুখ দিয়ে টানার দরকার নাই, এই নলকে তুমি অলরেডি আগেই সেই তরল দিয়ে ভর্তি করবে। মানে তুমি যেই তরলকে স্থানান্তরিত করবে সেই তরল দিয়েই তুমি নলকে আগে ভর্তি করলে, ভর্তি করার পর এখানে দিলে, এখানে ঢেকে দিলে, এখানে দিলে ঢেকে দিলে, নল মানে কি করলাম, আগে জল ভর্তি করলাম, মানে যদি জল স্থানান্তরিত করি তা জল ভর্তি করলাম, এই মুখ চাপলাম, এই মুখ চাপলাম, চাপার পর এবার এর মধ্যে ডুবিয়ে দিয়ে এবং একে এর মধ্যে ডুবিয়ে দিয়ে যদি আমি এই আঙুল ছেড়ে দিই তাহলেও প্রসেসটা হবে। ঠিক আছে, তাহলে আগে এই নলকে ভর্তি করলাম, এবার যদি ছেড়ে দিই তাহলে কী দেখবো, যে এখান থেকে তরলটা এখান থেকে পাস করছে, এখান থেকে এই গিয়ে এখানে পাস করছে। এই যে প্রসেসটা আমরা কি বলি, সাইফন করি। তাহলে সাইফন হলো একটি যন্ত্র যার সাহায্যে স্থির অবস্থায় থাকা একটি পাত্রের তরলকে বায়ুমণ্ডলের চাপের সাহায্যে অন্য একটি অপেক্ষাকৃত নিচু জায়গায় রাখা পাত্রে স্থানান্তরিত করা হয়। এই প্রক্রিয়াকে বলি সাইফন ক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা মেন দেখবো যে এখানে বায়ুমণ্ডলীয় চাপ কি করে কাজ করছে। তাই ধরলাম যে এখানে একটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট অ্যান্ড ডি পয়েন্ট হলো। এবার দেখো, এবার এই বি পয়েন্ট এবং সি পয়েন্ট আমাদের মেন গুরুত্বপূর্ণ। এবার একটু মনে রাখো, এবার বি পয়েন্টে চাপ কে পড়বে, যদি বলা হয় বি বিন্দুতে চাপ, বি বিন্দুতে চাপ, এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বি বিন্দুতে চাপ, এখানে বি বিন্দুতে চাপ কত পড়বে দেখাচ্ছি তোমাকে। তুমি ধরো যে এখান থেকে এই যে এই হাইটটা হচ্ছে H1, কার হাইট, এই যে এই স্তম্ভের হাইটটা, মানে জলস্তম্ভ, এবং এই পয়েন্ট থেকে এই যে ডি পয়েন্ট এর ধরো যে হাইট হচ্ছে H2, এবং তুমি দেখতেই পাচ্ছ এখানে H2 গ্রেটার দেন H1, ঠিক কিনা? এবার দেখো, অ্যাকচুয়ালি এই মুখ তো খোলা আছে, তাই না? এই অংশ খোলা, এই অংশ খোলা, তাহলে এই অংশে কে পড়বে, বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এখানেও কে পড়বে, বায়ুমণ্ডলীয় চাপ। সেই বায়ুমণ্ডলীয় চাপটাই তরলের মধ্যে দিয়ে সঞ্চালিত হয়ে সেই বায়ুমণ্ডলীয় চাপটাই এই এ পয়েন্টে কাজ করবে, ঠিক কিনা? তাহলে এই এ পয়েন্টে কে কাজ করবে, বায়ুমণ্ডলীয় চাপ কাজ করবে। তাহলে এবার এই এ পয়েন্টের বায়ুমণ্ডলীয় চাপটাই আবার সমান হবে কার সঙ্গে, দেখো এই যে এই মুক্ত পৃষ্ঠে তো বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, তাহলে এই চাপটাই কি তরলের মধ্যে দিয়ে নলের ঊর্ধ্বমুখে কাজ করবে। আবার এই নলে কে আছে, তরল। তাহলে এবার এই তরল আবার H1 হাইটের জন্য ও আবার চাপ দিবে। তাহলে অ্যাকচুয়ালি যে এই মুক্ত প্রান্তে বায়ুমণ্ডল যে চাপ দিয়েছে সেই চাপটাই তো কি তরলের মধ্যে সঞ্চালিত হয়ে এখানে চাপ দিয়েছে, এবং এই বায়ুমণ্ডল যে চাপটাই সমান হবে কার সঙ্গে, এই যে এই বায়ুমণ্ডল চাপটাই কি সমান হবে কার সঙ্গে, এই H1 হাইট বিশিষ্ট যে জলস্তম্ভ তার চাপ এবং এই বি পয়েন্টের চাপ। আমি ধরলাম যে এটা একটা পয়েন্ট বি এবং যে বি পয়েন্টের চাপ হচ্ছে পিবি। হ্যাঁ, ধরলাম কি বলতো, এই বি বিন্দুতে চাপ হচ্ছে
ধরলাম যে পিবি, হলো পিবি। তাহলে দেখো তাহলে কি বললাম, এটাই মেন জায়গা, আমাদের সাইফনে কিচ্ছু নাই, এটাই মেন জায়গা যে অ্যাকচুয়ালি এই মুক্ত প্রান্তে বায়ুমণ্ডলে চাপ দিয়েছে, ওই চাপটাই এখানে কাজ করেছে এবং এই চাপটাই সমান হবে কার সঙ্গে, এই এইচ হাইটের তরলের চাপ এবং সঙ্গে বি পয়েন্ট ধরলাম একটা পয়েন্ট, ওইও চাপ দিয়েছে কারণ এখানেও তরল আছে। তাহলে এবার তাহলে এই নলের মুখে যে চাপটা, এই যে নলের মুখে যে চাপটা, তাহলে এইটাই চাপ সমান হবে কার সঙ্গে, বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ যাকে ধরলাম P0, তাহলে এই বায়ুমণ্ডলের চাপটাই সমান হবে কার সঙ্গে, এই এইচ হাইট বিশিষ্ট তরলের চাপ প্লাস বি পয়েন্টের চাপ, তাহলে পিবি। তাহলে দেখো তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে পিবি ইকুয়ালস টু হচ্ছে P0 মাইনাস H1 রোজি, যেখানে রো মানে কি, এই তরলের ঘনত্ব। তাহলে এটা হলো কি, ওই একটা পার্টিকুলার বি পয়েন্টের চাপ। এছাড়াও তুমি এটাকে একটা আলাদাভাবেও বলতে পারবে। দেখো আমি দেখাচ্ছি, অ্যাকচুয়ালি যত সহজভাবে বোঝানো যায় আমি সেটা চেষ্টা করছি, না হলে আমাকে অবশ্যই জানাবে। দেখো যে অ্যাকচুয়ালি যদি বলি এইটা আছে একটা স্তম্ভ, হ্যাঁ স্তম্ভ আছে, তাহলে বলো তো তাহলে এই পয়েন্টের চাপ কত পড়বে, এই যে এবার এখানে কি আছে, এই জলস্তম্ভের বাইরে আছে নলটা, এবং আমি ধরলাম যে এই নলটা যে জলস্তম্ভের মধ্যে থাকতো, তাহলে তুমি ধরো যে এই পয়েন্টটা, তাই তুমি ধরো এটা বি পয়েন্ট, এটাও যদি ধরি বি পয়েন্ট, তাহলে এখানে চাপ কত পড়বে, একটা তো এইচ হাইট বিশিষ্ট তরলের চাপ পড়বে কোথায়, ওর অভ্যন্তরে থাকা বি পয়েন্টে, কিন্তু এবার এই বি পয়েন্ট তো ওর অভ্যন্তরে না, ও তো বাইরে আছে। যদি এই বি পয়েন্ট ওর অভ্যন্তরে থাকতো তাহলে এই অভ্যন্তরের চাপ কত পড়তো, এই এইচ হাইটের তরল স্তম্ভের চাপ পড়তো প্লাস বায়ুমণ্ডলের চাপ পড়তো। কেন, বায়ুমণ্ডলের চাপ তো কনস্ট্যান্ট, ও তো সব জায়গাতে আছে। তাহলে বলো, তাহলে এই বি পয়েন্ট যদি থাকতো তরল, এই পয়েন্টটা যদি থাকতো তরল স্তম্ভের মধ্যে, তাহলে এখানে চাপ কত পড়তো, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইচ হাইটের এই তরল স্তম্ভের চাপ পড়তো। কেন, ওর ওজনটাও ওর উপর বল ক্রিয়া করেছে। কিন্তু এবার যেহেতু এই পয়েন্টটা কোথায় আছে, ওর ভিতরে নাই, ওর বাইরে আছে, তাহলে এটাই কি এখানে জায়গা বেশি নাই, ফলে আমি এটাকে ধরলাম যে এই H1, তাই তো। তার মানে তাহলে এখানে যে চাপটা পড়বে, এবার বি পয়েন্ট যদি এখানে চলে যায়, তাহলে এবার বি পয়েন্টে যে চাপটা পড়বে সেই চাপটা কত হবে, বায়ুমণ্ডল চাপের তালে এই H1 রোজি তাহলে কম পড়বে, ঠিক কি না। যে অ্যাকচুয়ালি এই পয়েন্ট মানে এটাও এই সাইড, হ্যাঁ এখানে ছবিটা মানে অ্যাকচুয়ালি জায়গা নাই বলে আমি দেখাতে পারলাম না, যে অ্যাকচুয়ালি ঠিক আছে এটাকে আমি ছোটো করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তাহলে এই বি পয়েন্ট যদি ভিতরে থাকতো, তাহলে ভিতরে হলে চাপ কত পড়তো, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইচ গভীরতার জন্য জলের ওজনের চাপটা পড়তো। তাহলে এখানে চাপ কত পড়তো, বায়ুমণ্ডল প্লাস এইচ হাইটের ওজনটা পড়তো, ওর চাপ পড়তো। কিন্তু এবার বি পয়েন্ট কোথায় আছে, এখানে আছে, তাহলে এখানকার চাপ তাহলে কী হবে, তাহলে এখানে যে চাপটা পড়বে, তাহলে বায়ুমণ্ডলের চাপ আছেই এবং তার সঙ্গে এই এইচ হাইটের চাপটা এখানে কম পড়বে, ঠিক কি না। এই বি পয়েন্ট যদি এখানে স্থানান্তরিত করে, তাহলে এখানে চাপ কত পড়বে, তাহলে বায়ুমণ্ডল, তাহলে এখানে পড়ছিল বায়ুমণ্ডল চাপ প্লাস এইচ হাইটের চাপ, বাট তাহলে এখানে কী করো, তাহলে এখানে তাহলে ওই চাপটা পড়বে না। বা তুমি এভাবেই তোমার সব থেকে ভালো সুবিধা হবে, এভাবে বোঝাটা, যে অ্যাকচুয়ালি এই মুক্ততলে বায়ুমণ্ডল চাপ দিয়েছে, যে এই বায়ুমণ্ডল চাপটাই তরলের মধ্যে সঞ্চালিত হয়ে এখানে চাপ দিয়েছে। তাহলে এবার এই বায়ুমণ্ডল চাপটা মানে এই এইচ হাইটের তরলের চাপ প্লাস ধরলাম যে বি পয়েন্ট একটা পয়েন্ট, তাহলে ওই পয়েন্টও কি তরল আছে, তাহলে ওই পয়েন্টও চাপ দিয়েছে প্লাস এইচ হাইটও চাপ দিয়েছে, তাহলে এই চাপটা কী হবে, সমান হবে কার সঙ্গে, বায়ুমণ্ডল চাপের সঙ্গে। তাহলে এবং এই পার্টিকুলার এই বি পয়েন্টের চাপ কত হবে, পিবি ইকুয়ালস P0 মাইনাস H1 রোজি। সেমভাবে এই সি পয়েন্ট, সেমভাবে সি বিন্দুতে যদি বলি যে সি বিন্দুতে চাপ কত, যদি বলি পিসি, পি সাফিক্সে সি, তাহলে সেম। আরে এখানে তো এখন তো ফাঁকা আছে, এখন তো এখানে ফাঁকা আছে, তাহলে এখানেও কি, এখানেও তো বায়ু আছে,
তাহলে এখানেও কে কাজ করেছে? বায়ুমণ্ডলীয় চাপ কাজ করেছে। তাহলে এবার এই বায়ুমণ্ডলীয় চাপটাই কি এখানেও কাজ করেছে, কারণ চাপ সব দিকে কাজ করে। তাহলে এবার এই চাপটাও বা তাহলে এবার এই ডি পয়েন্টের চাপটা যেটা বায়ুমণ্ডল চাপ, সেটা সমান হবে কার সঙ্গে? এই সি পয়েন্টের চাপ প্লাস H2 এর চাপ, তাই না? যে এখানেও টোটাল চাপ দিবে কে? সি পয়েন্টও চাপ দিয়েছে প্লাস H2 হাইটের যে স্তম্ভ, তরল স্তম্ভ, ও চাপ দিয়েছে। তাহলে এবার এক্ষেত্রে তাহলে কী হবে? এখানেও বায়ুমণ্ডলীয় চাপ মানে P0 ইকুয়ালস টু কত হবে? H2 রোজি প্লাস হচ্ছে পিসি। তাহলে পি সাপিক্সের সি তাহলে কত হবে? পিও মাইনাস H2 রোজি। বোঝা গেল? তার মানে এই বি বিন্দুর চাপ পিবি ইকুয়ালস টু পেলাম এটা, এবং সি পয়েন্টের চাপ পেলাম হচ্ছে পিসি পেলাম এটা। এবার দেখো কে বড় কে ছোট, এটা অবশ্যই নোট করবে। তাহলে আমরা পিবি মানে বি পয়েন্টের চাপ কত পেয়েছি? P0 মাইনাস হচ্ছে H1 রোজি, এবং পিসি পেয়েছি হচ্ছে P0 মাইনাস H2 রোজি। দেখো কে বড় কে ছোট? H2 গ্রেটার দেন H1, H2 গ্রেটার দেন H1। তাহলে আর এখানে তো P0 আর P0 তো সমান, এখানেও যে লিকুইড এখানেও সেম লিকুইড, এখানেও জি একই এখানেও সেম জি, কিন্তু H2 কি বড়? তাহলে H2 বড় হওয়ার জন্য H2 গ্রেটার দেন H1 হওয়ার, যেমন H2 বড়, যেহেতু H2 বড় এটা, তাহলে এর বিয়োগফল কি কমে যাবে? তাহলে H2 বড় হওয়ার জন্য পিসি কি হবে? H2 বড়, তাহলে পিসিটা কি হবে? পিসি হবে ছোট, বাট পিবি হবে বড়। দেখো বোঝা গেল কিনা? অতএব যেহেতু এটাও P0 এটাও P0, তাহলে এর মান যা, এর মান তো একই। H2 কি বড়, তাহলে H2 বড় হওয়ার জন্য এই রাশিটা বড়, তাহলে এই রাশিটা বড় হওয়ার জন্য এর বিয়োগফলটা কি হবে? যেহেতু তাহলে বিয়োগফলটা কমে যাবে, তাই না? P0 তো সমান, বাট H1 অপেক্ষা H2 কি বড়, তাহলে H2 বড় হওয়ার জন্য এই রাশির সাপেক্ষে এটা কি বড়, তাহলে এটা বড় হওয়ার জন্য বিয়োগফল কি বেশি বাদ যাবে, ফলে পিসিটা কি বেশি কমে যাবে পিবি অপেক্ষা। বোঝা গেল? তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে পিসি কি, পিসি মানে হচ্ছে সি পয়েন্টের চাপটা কম, এবং তাহলে বি পয়েন্টের চাপটা কি বেশি। দেখো তার মানে এই যে পাত্র থেকে জলকে স্থানান্তরিত করতে হবে, সেই পাত্রকে উঁচু স্থানে রাখলে হাইটটা কি কমে যাবে, তাহলে হাইট কমে যাওয়ার জন্য ওখানে চাপটা কি বেড়ে যাবে, এবং যেখানে স্থানান্তরিত করব তাকে রাখবো নিচে, ফলে ওর হাইটটা কি বেড়ে যাচ্ছে, ফলে হাইট বাড়ার জন্য এখানে চাপটা কমে যাচ্ছে। তাই চাপ কমে যাওয়া মানে কি, তাহলে তরল প্রবাহিত হয় কোথায়? উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে। তার মানে এই পি এখানে চাপ কত? পিবি, এখানে চাপ কত? পিসি, বাট পিবি গ্রেটার দেন পিসি হওয়ার জন্য তাহলে কি হবে? তাহলে এখানে চাপ বেশি এখানে চাপ কম, তাই তরল যাবে কোথায়? তাই তরল যাবে হচ্ছে এই পিবি থেকে পিসিতে। তাহলে তাহলে এই দুই পয়েন্ট, এই পিবি পয়েন্ট আর পিসি পয়েন্ট, ব্যাপারটা কি? ব্যাপারটা এখানকার চাপ আর এই চাপ সমান, আবার এই চাপ আর এর চাপ সমান, বাট পিবি আর পিসি, এই পিবি পয়েন্ট আর পিসি পয়েন্ট, এই দু পয়েন্টের চাপ তো সমান না, দেখতেই পেলে তোমরা। তাহলে এখানে চাপ বেশি এখানে চাপ কম, তাহলে তরল তারে এই পিবি থেকে পিসির দিকে স্থানান্তরিত করবে। যখনই তরল পিবি থেকে পিসিতে আসলো, তখন কি যে তরল এখানে জমা হবে, তখন কি ওর উপর কাজ কে করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স, তার ওজন, ফলে কি ওজনের জন্য ও নিচে দিকে নেমে যাচ্ছে। এবার দেখো, এবার এখান থেকে পিবি থেকে, এই পিবি থেকে যখনই চলে গেল তরল, যখন চলে গেল তরল, তার মানে কি এখানে আবার কে কাজ করছে? এখানে তো একটা শূন্যস্থান সৃষ্টি হলো, আরে শূন্যস্থান সৃষ্টি হলো মানে কি, তাহলে এখানকার তরলের ওজনটা কমে গেল, আরে তরল তো চলে গেল, তার এখানে ফাঁকা স্থান সৃষ্টি হলো, তরলের ওজনটা গেল কমে, তার এখানে চাপ গেল কমে। বাট
এখানে তো চাপ কমছে না, কারণ এখানে তো বায়ুমণ্ডল চাপ দিচ্ছে। তার মানে এখানে যেই শূন্যস্থান সৃষ্টি হলো, এবার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে এবার চাপের ডিফারেন্স সৃষ্টি হয়ে গেল। কেন? এখানে কি ফাঁকা স্থান সৃষ্টি হয়ে গেল, তরল নাই, তাই তরলের ওজন নাই, তার এখানে চাপ নাই, মানে চাপ নাই বলে চাপ কমে গেল। কিন্তু এখানেও চাপ কমছে না, এখানে তো বায়ুমণ্ডল চাপটাই আছে। তাই যখনই তরল বি থেকে সিতে চলে গেল, এখানে ফাঁকা স্থান সৃষ্টি হলো, মানে একটা নিম্নচাপ সৃষ্টি হলো, কিন্তু নিচে তো বায়ুমণ্ডল চাপ কমে যায়নি। তাহলে এবার এই নিচের চাপটা কি, তাহলে এর সাপেক্ষে এই চাপটা কি বেশি, ফলে এবার এই বায়ুমণ্ডলের চাপের জন্য এই তরল কি আবার উপর দিকে উঠবে। যদি আবার উঠে যায় তাহলে আবার সেম সি আর বি এর মধ্যে আবার চাপের ডিফারেন্স, তাহলে এখানে কি চাপটা কি বেশি, তাই তরল আবার যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি এই প্রসেসটা কি অনবরত চলছে। তার মানে কি, তার মানে অনবরত এখান থেকে তরল এখানে নামতে গেছে। তাহলে বুঝতে পারলে, তাহলে এখানে বায়ুমণ্ডলের চাপের সাহায্য, তাহলে বায়ুমণ্ডল চাপ যদি না থাকতো তাহলে তো ধরলাম হ্যাঁ ঠিক আছে বি থেকে সিতে গেল জল, কিন্তু যদি বায়ুমণ্ডল চাপ না থাকতো তাহলে নেক্সট কেসে অটোমেটিক্যালি এই তরলটা এখানে পৌঁছাতো কি করে, তাহলে বায়ুমণ্ডলীয় মানে বায়ুমণ্ডল ওর চাপই কি এখানে সাইফন ক্রিয়ার জন্য 100% দায়ী বা উপযোগী। দায়ী বলা ভুল, উপযোগী, ঠিক কি না? বোঝা গেল তো? যখনই তাহলে পিবি তো বেশি, পিসি কম, যখনই তরল এখানে চলে গেল চাপের পার্থক্যের জন্য, এখানে চাপ বেশি, তখন যখনই চলে গেল ফাঁকা স্থান সৃষ্টি হলো, চাপ কমলো, বাট এখানে তো বায়ুমণ্ডল চাপ তো কমে যায়নি। তাহলে ওই চাপটা কি, তাহলে এর চাপে এখানে চাপটা বেশি, ফলে এবার এই চাপ দিবে, ফলে তরলটা গেলে উঠে, তাহলে আবার কি করলো, পিবিতে চাপ বেশি, পিসিতে কম, তাহলে আবার তরল যাচ্ছে। মানে এভাবেই তো কি অটোমেটিক্যালি চলছে। বোঝা গেল কি গেল না? এবার দেখো, এবার যদি আমি বলতাম যে যদি বলতাম যে পাত্র থেকে তরলকে স্থানান্তরিত করব এবং যে পাত্রে নিয়ে যাব, তাহলে H1 আর H2, যদি বলতাম যে H1 আর H2 হাইট যদি সমান হতো, দেখো যদি সমান হতো তাহলে এটাও P0 এটা P0, H1 এবং H2 সমান। তা যদি বলতাম যে H1 আর H2 যদি সমান হতো তাহলে এরও বিয়োগফল যা হতো এরও বিয়োগফল তাই হতো। তার মানে এই পিবি মানে বি পয়েন্টের চাপ এবং সি পয়েন্টের চাপ কী হতো সমান, ফলে চাপের কোনো ডিফারেন্স থাকতো না, ফলে তরল যেত না, ফলে তরল না যাওয়ার জন্য কোনো ফাঁকা স্থান সৃষ্টিও হতো না, ফলে কোনো তরল আসতোও না, ফলে কি যেমনকার তেমন ওরা ওভাবে স্থির থেকে যেত। তার মানে তরলকে অটোমেটিক্যালি এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তরিত করার জন্য অবশ্যই নল দুটিকে হাইট কম বেশি হওয়া প্রয়োজন। যেখান থেকে বার করব ওর হাইট কম এবং যেখানে নিয়ে যাব তার হাইট অবশ্যই বেশি হওয়া প্রয়োজন, এবং এখানে বায়ুমণ্ডলের চাপটা এখানে কিন্তু ওকে স্থানান্তর করার জন্য উপযোগী। তাহলে বোঝা গেল? এবার তোমাদের মনে যদি প্রশ্ন হয় যে স্যার যদি এই নলের যদি প্রস্থচ্ছেদ যদি কম বেশি করি যে এর প্রস্থচ্ছেদ বেশি এর প্রস্থচ্ছেদ কম বেশি করলেও কোনো আসা যায় না, কারণ তোমরা জানো যে তরলের অভ্যন্তরে কোনো পয়েন্টে চাপ সেটা নলের প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল তার উপর নির্ভর করে না। ফলে সাইফন ক্রিয়ার ক্ষেত্রে মেন শর্ত কি, যে হাইট কম বেশি হতে হবে, উঁচু নিচু স্থানে রাখতে হবে, তাহলেই সাইফন কাজ করবে। সমান হলে কিন্তু সাইফন কাজ করবে না। সমান হয়ে গেলে চাপের ডিফারেন্স শূন্য, ফলে কোনো তরল যাবেও না, কোনো ফাঁকা স্থান সৃষ্টি হবে না, তরল উঠবেও না। এই ব্যাপার। নল প্রস্থচ্ছেদ চেঞ্জ করলে কোনো সমস্যা নাই, হলো মানে কোনো নো চেঞ্জ থাকবে। প্রস্থচ্ছেদ চেঞ্জ করলে কোনো সমস্যা নাই। এবার যদি বলে এই টোটাল ঘটনাকে যদি আমরা চাঁদে নিয়ে যাই, চাঁদে সাইফন কাজ করবে কি না? চাঁদে সাইফন কাজ করবে কি? চাঁদে সাইফন কাজ করবে না, এটা তোমাদের ক্লাস 9-এর প্রশ্ন। চাঁদে সাইফন কাজ করবে না, কিন্তু কাজ করবে, আধুনিক মতবাদে কাজ করবে। কেন? তরল যাওয়ার জন্য কি প্রয়োজন? সংশক্তি বল প্রয়োজন। সংশক্তি বল, কোহেসিভ ফোর্স। যখন তোমাদের পড়াবো সান্দ্রতা পৃষ্ঠটান ক্লাস 9-এ, আমি এই কোহেসিভ ফোর্স এবং অ্যাডহেসিভ ফোর্স, সংশক্তি বল এবং আসঞ্জন বল সম্পর্কে আমি বলবো, ধারণা দেবো।
ঠিক আছে? তো আমি এখন ওটা পড়াইনি, ওটা পড়াবো, আস্তে আস্তে আমি আসছি, আমি দেবো। কিন্তু দেখো তোমাদের ক্লাস 9-এর কোশ্চিন অনুযায়ী চাঁদে সাইফন কাজ করবে না। কেন করবে না? কারণ চাঁদে তো বায়ুমণ্ডলই নাই। চাঁদে যদি বায়ুমণ্ডল না থাকে তাহলে ওকে প্রেসার দিয়ে কে তুলবে? অ্যাকচুয়ালি এখানে যখন ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে তাহলে ওকে প্রেসার কে দিচ্ছে? বায়ুমণ্ডল প্রেসার দিচ্ছে। ফলে কি এই নলে অটোমেটিক্যালি বায়ুমণ্ডলের চাপের জন্য তরল ভর্তি হচ্ছে, ফলে সেই তরলটা আবার নিচে দিকে নামছে অটোমেটিক্যালি, ঠিক কি না? চাঁদে তো সেই বায়ুমণ্ডল চাপটাই নাই। তাহলে বায়ুমণ্ডল চাপ না থাকার জন্য তাহলে এই নলের তরল কী করে উঠবে? কে উঠাবে? উঠানোর কেউ নাই। ফলে চাঁদে সাইফন কাজ করবে না, কারণ চাঁদে বায়ুমণ্ডল নাই। সাইফন কাজ করে কেন? বায়ুমণ্ডলীয় চাপের জন্য। চাঁদে বায়ুমণ্ডল চাপ নাই, ফলে সাইফন কাজ করবে না। কিন্তু অ্যাকচুয়ালি আধুনিক মতবাদ অনুযায়ী সাইফন কাজ করবে। কেন? কারণ এখানে সংশক্তি বলের জন্য সাইফন কাজ করতে পারে। সংশক্তি বল, কোয়েসিভ ফোর্স, একে বলি কি কোয়েসিভ ফোর্স, আমি বলবো, ঠিক আছে, নেক্সট টাইম বলবো কোয়েসিভ ফোর্স সম্বন্ধে। কিন্তু যদি আসে তোমাদের পরীক্ষায় তাহলে বলবে হ্যাঁ চাঁদে সাইফন কাজ করবে না, বাট 100% না, কাজ করতে পারে, কারণ এখানে সংশক্তি বল দায়ী। ঠিক আছে, 100% কাজ করবে না বলা ভুল, কাজ করতে পারে, বাট তোমাদের ক্লাস 9-এ কাজ করবে না। কিন্তু 100% না, কিন্তু কাজ করতে পারে সংশক্তি বলের জন্য। ঠিক আছে, তাহলে সাইফনের ব্যবহার কি? একটি উঁচু স্থানে রাখা তরলকে নিচু স্থানের পাত্রকে আমরা স্থানান্তরিত করি। তারপর বিভিন্ন যে টয়লেটে যে ফ্লাশ আমরা ব্যবহার করি সেখানে সাইফন ক্রিয়াকেই কাজে লাগানো হয়। ঠিক আছে, এবার বলো তাহলে ওই বড় উঁচু ড্রামকে যদি আমরা এভাবে কাট করে যদি তেল ঢালি তাহলে কী হবে? তাহলে সেখানে কিন্তু অত ভারী জিনিস হয়তো তুমি ঠিকমতো তুলতে পারবে না, অনেকজন মানুষ লাগবে, অনেকজন ধরতে হবে, হয়তো হাত থেকে পিছলে পড়তে পারে, হয়তো কোনো তরল নষ্ট হতে পারে, তাই তো? ফলে কি দেখো এখানে কোনো মানুষের দরকার নাই, জাস্ট একজন মানুষের মুখ দিয়ে টানবে, দিয়ে দিল, সাইফন ক্রিয়া বায়ুমণ্ডল চাপের জন্য সহজে তরল স্থানান্তরিত করতে পারলো। ঠিক আছে, তাহলে সাইফন ক্রিয়া কাকে বলে? সাইফন ক্রিয়া হয় কেন? 1 নম্বরের জন্য বায়ুমণ্ডলীয় চাপের জন্য ঘটে। তারপর সাইফন ক্রিয়ার ব্যাখ্যা, এই গাণিতিক ব্যাখ্যা বললাম, ছবি আঁকবে, বি পয়েন্ট দেখাবে, পি পয়েন্ট দেখাবে, তারপর বলবে যে H2 > H1, ফলে পিবি বড়, পিসি ছোট, ফলে কি? ফলে এই তরল পিবি থেকে পিছিয়ে যাবে, ফলে ফাঁকা স্থান সৃষ্টি হলো। এবং তাহলে এবার এর সাপেক্ষে তাহলে বিতে এই নিচে কি বায়ুমণ্ডল চাপটা বেশি, তাহলে বায়ুমণ্ডল চাপের জন্য ও আবার তরল যাবে, আবার তরল কী করবে? চাপ বেশি হয়ে গেল, আবার তরল এখানে আসবে। এবার তাহলে কার্যনীতি হলো ওর ব্যবহার পড়বে। এবং এখানে চাঁদে সাইফন কাজ করবে না, বাট 100% না, এখানে সংশক্তি বলের জন্য সাইফন কাজ করতে পারে। তারপর নল যদি কম বেশি করি তাহলেও সাইফন কাজ করবে। কেন? ওর যে প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না, মেন বায়ুমণ্ডলীয় চাপ। এবং বায়ুমণ্ডলীয় চাপ সেই নলের যে প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে সাইফন ক্রিয়া আশা করি বুঝতে পারলে। সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন থিওরি নিয়ে, ততক্ষণ বই মন দিয়ে পড়ো। থ্যাংক ইউ।